Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের জানাই অনেক শুভেচ্ছা। এখন আমি ক্লাস 9 এর লেসন 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পোয়েমটির সমস্ত এক্সারসাইজগুলো তোমাদের জন্য সলভ করব এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তা বলে দেব। তোমরা আমার সাজেশান যদি ভালো করে ফলো করো তাহলে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পাবে। আমি এই লেসনটির প্রতিটি শব্দের অর্থ বলে দিয়ে ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ করে ভিডিও আপলোড করে দিয়েছি। এছাড়া ক্লাস 9-এর লেসন 1 থেকে লেসন 5 পর্যন্ত সবকটি টেক্সটের প্রতিটি শব্দ ধরে ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ করে এবং এক্সারসাইজগুলো সলভ করে ভিডিও আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এতে অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিওগুলোর নোটিফিকেশান সহজেই পেয়ে যাবে। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো এবং প্রশ্নের উত্তরগুলো বুঝতে চেষ্টা করো। আমি শুরু করছি। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার। টিক মানে টিক মার্ক দাও, কারেক্ট মানে সঠিক, আনসার মানে উত্তর দিতে, ফ্রম মানে থেকে, দ্য গিভেন অল্টারনেটিভস। গিভেন মানে হচ্ছে প্রদত্ত আর অল্টারনেটিভস মানে হচ্ছে বিকল্প। এখানে প্রশ্ন দিয়ে কটা 4টি করে অল্টারনেটিভ দেওয়া হয়েছে, সেখান থেকে যে অল্টারনেটিভটা যেটা রাইট হবে সেখানে টিক মার্ক দিতে হবে। প্রথমে দেখো 1, দ্য মিস্ট ওয়াস আপন দ্য। দ্য মিস্ট মানে হচ্ছে কুয়াশা, ওয়াস ছিল, আপন মানে উপরে, দা 4টে এখানে অল্টারনেটিভ রয়েছে, ঘাস ঘাস, রূপ ছাদ, হিল পাহাড়, লিপ পাতা। তাহলে তোমরা জানো যে সি এরটা উত্তর হবে হিল, এই উত্তরটা হবে। আমরা যদি তোমরা বইটা পড়েছো জানো, প্রথম প্যারার ফার্স্ট লাইনেই লেখা আছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। নাম্বার 2, দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ। দ্য সরো মানে দুঃখ, অফ দ্য ডে দিনের দুঃখটা, ইজ ডেসক্রাইবড বর্ণনা করা হয়, অ্যাজ এ সাইলেন্ট নীরব, বি টেরিবল ভয়ঙ্কর, সি ওভারওয়েলমিং প্রবল বা প্রচুর, আর ডি লিটল। তাহলে আনসারটা হচ্ছে এরটা হবে সাইলেন্ট। দিনের যে দুঃখ সেটাকে বর্ণনা করা হয়েছে সাইলেন্ট। এটা তোমরা ফার্স্ট প্যারায় দেখো, লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো লেখা আছে। নাম্বার 3, দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ। হল ডোর মানে হল ঘরের দরজা, মেনশন যেটা উল্লেখ করা হয়েছে, ইন দ্য পোয়েম এই কবিতায়, ইজ সেটা হলো এ নিউ নতুন, বি লার্জ বড়, সি ব্রোকেন ভাঙা, আর ডি ওল্ড। তাহলে এই 4টে অপশানের মধ্যে হচ্ছে হল ঘরের যে দরজা সেটা কবিতায় যেটা উল্লেখ করা হয়েছে সেটা ছিল ওল্ড, পুরনো। তোমরা এখানে সেকেন্ড প্যারাতে পেয়ে যাবে লাস্ট লাইনে, অ্যান্ড নেয়ার দ্য ওল্ড হল ডোর। নাম্বার 4, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি। কবি ওয়াচেস, কবি লক্ষ্য করেন, দ্য ক্লাউডি মেঘাচ্ছন্ন, মর্নিং ইভিনিং আফটারনুন নাইট। তাহলে আনসারটা হচ্ছে ক্লাউডি মেঘাচ্ছন্ন, ইভিনিং সন্ধ্যা। নাম্বার 5, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ। কালার মানে রং, অফ দ্য মিস্ট, মিস্ট মানে কুয়াশা হয়, কুয়াশার রং হয় গ্রে, এ দিয়ে লেখা আছে গ্রে, বি হোয়াইট, সি ইয়েলো, আর ডি ব্লু। গ্রে মানে ধূসর তোমরা জানো, হোয়াইট সাদা, ইয়েলো হলুদ, ব্লু নীল, এই সবগুলো রঙের, এই সবগুলো তোমরা মানে জানো সেই সব ওয়ার্ডগুলোর। তো এখানে উত্তর হচ্ছে ব্লু, কুয়াশার কালার হচ্ছে ব্লু। দ্য ড্যাম্প স্ট্যান্ডস অন দ্য। ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে বা ভিজে ভাব, স্ট্যান্ডস মানে দাঁড়ায়, কিন্তু এখানে দাঁড়ায় হবে না, এখানে হবে ভিজে ভাব, জমে থাকে, অন দ্য কিসের উপরে। 4টে অপশান এখানে রয়েছে, ওয়াল ফ্লোর বুশ ঘাস। দেওয়াল, ওয়াল ফ্লোর মানে মেঝে, বুশ ঝোপ, আর ঘাস মানে ঘাস। তাহলে এটা দেখো ড্যাম্প জমে আছে ঘাসের উপরে,
এটা তোমরা একদম লাস্ট প্যারায় পেয়ে যাবে ফার্স্ট লাইনে, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। তার মানে এখানে বুঝতে পেরেছো। এবারে যদি এইগুলো সবই খুবই ছোট কোশ্চেন, অর্থাৎ এখান থেকে সবগুলোই পড়বে, যে কোনোটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। উত্তর দাও ফলোয়িং মানে নিচের, কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর, উইদিন 25 ওয়ার্ডস 25টা শব্দের মধ্যে। হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ? ফার্স্ট প্রশ্ন, হোয়ার মানে কোথায়, ডাজ দ্য পোয়েট কবি সি দেখেন, হারসেলফ নিজেকে দেখেন, হারসেলফ মহিলা কবি তাই হারসেলফ হয়েছে, পুরুষ কবি হলে হিমসেলফ হতো। কবি কোথায় নিজেকে দেখেন? হোয়েন সি থিঙ্কস, যখন তিনি চিন্তা করেন, অফ হার চাইল্ডহুড, তার তার শৈশব সম্পর্কে যখন তিনি চিন্তা করেন তখন তিনি তাকে কোথায় দেখেন? আনসার, দ্য পোয়েট সিজ হারসেলফ, কবি দেখেন নিজেকে আন্ডার হার ফাদার্স, আন্ডার মানে তলায়, হার ফাদার্স তার বাবার, শেল্টারিং আশ্রয়দানকারী রূপ, আশ্রয়দানকারী ছাদের নিচে, অ্যান্ড এবং, নেয়ার মানে কাছে, দ্য ওল্ড হল ডোর, ওল্ড মানে পুরনো, হল বড় ঘরের দরজার কাছে, হোয়েন শি থিঙ্কস যখন তিনি চিন্তা করেন, অফ হার চাইল্ডহুড তার শৈশবের কথা। এখানে দেখো প্রশ্নটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ডাজ রয়েছে, তাহলে আমরা যখন উত্তর করেছি তখন দেখো দ্য পোয়েট সিজ, এখানে সি এর সঙ্গে আমি এস যোগ করেছি, এটা দিতেই হবে কারণ দ্য পোয়েট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যেরকম প্রশ্নটা ছিল হোয়ার ডাজ দ্য পোয়েট সি হার সেলফ, সেইভাবেই প্রশ্নটা আমি দিই, পোয়েট সিজ হার সেলফ, এইভাবেই কিন্তু প্রশ্ন থেকেই উত্তরটা লিখতে হবে। আবার দেখো লাস্টে লেখা আছে হোয়েন, আমি লিখেছি উত্তরে হোয়েন সি থিঙ্কস অফ হার চাইল্ডহুড, এটাও প্রশ্নে আছে হোয়েন সি থিঙ্কস অফ হার চাইল্ডহুড। নাম্বার 2, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং? হোয়াট মানে কি, ডিড দ্য পোয়েট ওয়াচ, কবি কি লক্ষ্য করেছিলেন বা দেখেছিলেন, অন দ্য ক্লাউডি ইভিনিং, ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন, ইভিনিং মানে সন্ধ্যা, মেঘাচ্ছন্ন সন্ধ্যায় কবি কি দেখেছিলেন। তাহলে উত্তরটা দেখো পাস্ট টেন্সে আছে, ডিড রয়েছে। আনসারটা দেখো আমি করে দিয়েছি, অন দ্য ক্লাউডি ইভিনিং। দেখো প্রশ্নে রয়েছে, প্রশ্নটাই আমি এখানে উত্তরে টুকে দিয়েছি, অন দ্য ক্লাউডি ইভিনিং দ্য পোয়েট ওয়াচড, এটাও দেখো দি পোয়েট ওয়াচ আছে, এই ওয়াচটাকে ওয়াচড করতে হবে কারণ পাস্ট টেন্সে আছে। যদি তোমরা এটাকে ওয়াচড না করো, অন্য কোনো টেন্সে করো, তাহলে কিন্তু তোমাদের উত্তর ভুল হবে, তোমরা কোনো নাম্বার পাবে না। দ্য পোয়েট ওয়াচড ব্লু অ্যান্ড সুইট মিস্টস, নীল এবং মিষ্টি কুয়াশা, অফ থিক ক্লাউড, ঘন মেঘের, অফ সামার গ্রীষ্মের, অ্যান্ড এবং আরও দেখেন তিনি, অ্যান্ড দ্য হরিজনস দিগন্তের, মাউন্টেন চেন দিগন্তের পর্বত শ্রেণী। তাহলে বুঝতে পেরেছো এই দুটো যে প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নের মধ্যে আমি বলবো তোমরা দুটোই পড়ে যাবে, আমি তোমাদের বলেছিলাম কমন বলে দেব। এই দুটো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি খুব সোজা করে এবং খুব বিস্তারিত না করে পারফেক্টলি খুব সোজা করে আমি প্রেসাইসলি আমি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। এবং দেখো মাঝে মাঝে আমি বাংলাও লিখে দিয়েছি, শব্দের বাংলা অর্থ লিখে দিয়েছি। এই দুটোই ইম্পর্টেন্ট, এই দুটোই তোমরা ভালো করে পড়ে যাবে। এবারে গ্রামার ইন ইউজ এক্সারসাইজ 3, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করো, দ্য ফলোয়িং নিচের সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে, অ্যাজ হিসেবে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল মানে সরল, সরল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য, অ্যান্ড কমপ্লেক্স জটিল বাক্য। এই তিনটে তোমাদের এখানে চিনতে হবে। এই বাক্যগুলো দেওয়া আছে কোনটা সরল, কোনটা জটিল আর কোনটা যৌগিক বাক্য। নাম্বার 1, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল। সে হয় খুবই শর্ট, সে হয় খুবই খাটো বা বেটে, টু ক্লাইম্ব দ্য ওয়াল দেওয়ালে ওঠার জন্য। তাহলে সে এতটাই ছোট যে সে দেওয়ালে উঠতে পারে না। তাহলে এখানে দেখো
হি ইজ রয়েছে, একটা ফিনিট ভার্ব রয়েছে, তাহলে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে সবসময় মনে রাখবে একটা ফিনিট ভার্ব থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ফিনিট ভার্ব থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, এবং কম্পাউন্ড সেন্টেন্সেও একের বেশি ফিনিট ভার্ব থাকবে। পরেরটা নাম্বার 2, দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট। আকাশ ছিল ব্লু নীল, অ্যান্ড দ্য সান এবং সূর্য শোন আলো দিয়েছিল, কিরণ দিয়েছিল, ব্রাইট উজ্জ্বলভাবে। তাহলে এখানে দেখো দ্য স্কাই সাবজেক্ট রয়েছে, ওয়াজ ভার্ব রয়েছে, আবার দেখো পরে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, আবার দেখো দ্য সান সাবজেক্ট রয়েছে, শোন ভার্ব রয়েছে। এই সেন্টেন্সে দুটো ভার্ব রয়েছে, আর অ্যান্ড এই লিঙ্কার দিয়ে দুটো স্বাধীন সেন্টেন্স, দুটো সেন্টেন্সেরই দেখো মানে হচ্ছে দ্য স্কাই ওয়াজ ব্লু, আকাশ ছিল নীল, দ্য সান শোন ব্রাইট, সূর্য আলো দিচ্ছিল বা কিরণ দিচ্ছিল উজ্জ্বলভাবে। দুটো স্বাধীন সেন্টেন্সকে অ্যান্ড লিঙ্কার দিয়ে জয়েন করা আছে, বা অ্যান্ড এই কনজাংশন দিয়ে জয়েন করা রয়েছে। এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে একের বেশি ফিনিট ভার্ব রয়েছে। নাম্বার 3, দ্য ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি, হু লিভড যে বাস করত, ইন এ ভিলেজ একটা গ্রামে, বিলিভড বিশ্বাস করত, দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট যে পৃথিবী হয় সমতল। তাহলে এখানে দেখো দ্য ওল্ড ম্যান বলেছে, হু লিভড ইন এ ভিলেজ যে বাস করতো ভিলেজে। দেখো যে বাস করতো ভিলেজে, এটা একটা ক্লজ, এটাও একটা সেন্টেন্স, মানে সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স। কিন্তু যে গ্রামে বাস করতো কোনো মানে হয়? কেউ যদি বলে যে গ্রামে বাস করতো, মানে হয় না। এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু নির্ভরশীল। দ্য ওল্ড ম্যান বিলিভড বিশ্বাস, দ্য ওল্ড ম্যান বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, এইটার উপর নির্ভরশীল। তাহলে আবার দেখো এখানে দি ওল্ড ম্যান বিলিভড, এখানে বিলিভড আরেকটা ভার্ব, তাহলে লিভড একটা ভার্ব রয়েছে, বিলিভড একটা ভার্ব রয়েছে, তারপরে দেখো আরেকটা ক্লজ রয়েছে, দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, তাহলে পৃথিবী ওয়াজ ছিল, ওখানে আরেকটা ভার্ব রয়েছে। এই সেন্টেন্সে তিনটে ভার্ব রয়েছে। আর এখানে দেখো হু লিভড ইন এ ভিলেজ, এটা দ্য ওল্ড ম্যান, এই ওল্ড ম্যানটার সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে। ওল্ড ম্যান হচ্ছে নাউন, এর সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে, তাহলে বিস্তারিতভাবে বলেছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর বিলিভ বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে স্বভাবতই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে একের বেশি ভার্ব রয়েছে, এবং এখানে সেন্টেন্সগুলো এখানে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আছে সেটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল অর্থ প্রকাশ করার জন্য। নাম্বার 4, লিভিং এ জব মিডওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস। লিভিং মানে ছেড়ে চলে যাওয়া বা ত্যাগ করা, এ জব একটা কাজ, মিডওয়ে মাঝপথে, ইজ নট হয় না, এ গুড প্র্যাকটিস, গুড মানে ভালো, আর প্র্যাকটিস মানে অভ্যাস। মাঝপথে কাজ ছেড়ে দেওয়া ভালো অভ্যাস নয়। তাহলে এখানে দেখো ইজ একটাই ফিনিট ভার্ব রয়েছে, আর কোনো ভার্ব নেই এখানে, এটা একটা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। পরেরটা, লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড। গত সপ্তাহে, লাস্ট উইক মানে সপ্তাহ, লাস্ট মানে গত, আমি দেখা করেছিলাম এ ফ্রেন্ড একটা বন্ধুর সঙ্গে, হু গেভ মি এ ব্যাগ যে আমাকে একটা ব্যাগ দিয়েছিল। তাহলে ফ্রেন্ডের সম্পর্কে দেখো, হু গেভ মি এ ব্যাগ যে আমাকে একটা ব্যাগ দিয়েছিল, এটা ফ্রেন্ডের সম্পর্কে বলেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচ ইজ ব্রাউন ইন কালার, আবার ব্যাগটার সম্পর্কে আবার বাড়তি করে বলা হয়েছে, যেটা মানে ব্যাগটা হয় ব্রাউন বাদামি, ইন কালার, কালার মানে রঙের দিক থেকে, অর্থাৎ এটার ব্যাগটার রং বাদামি। তাহলে এখানে দেখো মেট একটা ভার্ব রয়েছে, এটা আই মেট এ ফ্রেন্ড, এটা প্রিন্সিপাল ক্লজ, এখানে একটা ভার্ব রয়েছে। আবার হু গেভ মি এ ব্যাগ, গেভ একটা ভার্ব রয়েছে। আবার দেখো হুইচ ইজ ব্রাউন ইন কালার, এখানে ইজ আরেকটা ভার্ব রয়েছে। টোটাল তিনটে ফিনিট ভার্ব রয়েছে। আর এখানে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল মানে তৈরি করার জন্য, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে চলে আসি আমরা এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড, মানে করো
অ্যাজ ডিরেক্টেড মানে যেরকম বলে দেওয়া হয়েছে, যেরকম ডিরেক্টেড মানে হচ্ছে নির্দেশিত, মানে যেরকম নির্দেশ করা হয়েছে সেরকম করো। নাম্বার ওয়ান, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড আনসার ইট। দ্য কোয়েশ্চেন প্রশ্নটা ওয়াজ ছিল সো ইজি এতই সহজ, দ্যাট যে এভরি ওয়ান প্রত্যেকেই কুড আনসার ইট পেরেছিল উত্তর দিতে এটার, মানে প্রশ্নটার প্রত্যেকেই উত্তর দিতে পেরেছিল। এটা চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটা আছে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এটা তোমাকে বলা হয়েছে তোমাকে সিম্পল সেন্টেন্স করে দিতে বলা হয়েছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের আমি বলেছি ফিচার বা বৈশিষ্ট্য কি, এখানে দুটো ভার্ব রয়েছে দেখো, দ্য কোয়েশ্চেন ওয়াজ একটা ভার্ব রয়েছে, আবার এভরি ওয়ান কুড অ্যান্সার আরও একটা ভার্ব। তাহলে এখানে এই দুটো ভার্ব রয়েছে, এটাকে আমাকে একটা ভার্বে রূপান্তরিত করতে হবে, তাহলেই আমি সিম্পল সেন্টেন্স করতে পারবো। আমি আনসারটা করে দিচ্ছি দেখো, দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি, প্রশ্নটা ছিল খুবই সোজা, ফর এভরি ওয়ান প্রত্যেকের পক্ষে, টু আনসার উত্তর দেওয়ার জন্য। এখানে দেখো এভরি ওয়ান কুড আনসার ইট, এখানে আমি টু আনসার করে এটাকে আমি ইনফিনিটিভ ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া করে দিয়েছি। অসমাপিকা করে দিয়ে একটা শুধু ফিনিট ভার্ব একটাই রয়েছে ওয়াজ, তাহলে সিম্পল সেন্টেন্স এইভাবেই করতে হয়। পরেরটা রয়েছে নাম্বার টু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এ ফ্রেন্ড একটা বন্ধু, ইন নিড যে প্রয়োজনে থাকে, প্রয়োজনের সময় থাকে, ইজ এ ফ্রেন্ড ইন ডিড হয় একজন বন্ধু, ইনডিড মানে বাস্তবিক পক্ষে আসলে, যে বন্ধু প্রয়োজনের সময় থাকে সেই হচ্ছে আসল বন্ধু। চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এটা সিম্পল সেন্টেন্সে আছে। এখানে দেখো একটাই ভার্ব আছে ইজ, এটাই ফিনিট ভার্ব রয়েছে। আমি আনসার করে দিচ্ছি দেখো, এ ফ্রেন্ড একটা বন্ধু, হু হেল্পস ইন নিড যে সাহায্য করে, ইন নিড প্রয়োজনের সময়, ইজ এ ফ্রেন্ড ইন ডিড হয় একটা ফ্রেন্ড ইন ডিড আসলে বা বাস্তবিক পক্ষে। এখানে দেখো হু হেল্পস যে সাহায্য করে, ইন নিড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আমি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ এখানে দিয়ে দিয়েছি। এ ফ্রেন্ডকে এই এ ফ্রেন্ড সম্পর্কে বলেছে হু হেল্পস ইন নিড এইটা, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হেল্পস ভার্ব রয়েছে, সাবজেক্ট হচ্ছে হু, আর ইজ যে এ ফ্রেন্ড ইজ এ ফ্রেন্ড ইন ডিড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু হেল্পস ইন নিড এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে দুটো ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ক্লজে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ইজ, আর সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে হেল্পস। আরেকটা আমি উত্তর করে দিচ্ছি, অর এ ফ্রেন্ড একটা বন্ধু, হু ইজ উইথ আস ইন নিড যে আমাদের সঙ্গে থাকে, ইন নিড প্রয়োজনে, ইজ এ ফ্রেন্ড ইন ডিড হয় একটা ফ্রেন্ড ইন ডিড। একইভাবে এটাও এরকম হয়েছে, এ ফ্রেন্ড ইজ এ ফ্রেন্ড ইন ডিড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু ইজ উইথ আস ইন নিড এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এ ফ্রেন্ড সম্পর্কে বলা হয়েছে এই সেন্টেন্সটির দ্বারা। এখানে দুটো ভার্ব রয়েছে, দুটোই ইজ, হু ইজটা হচ্ছে এখানে একটা ভার্ব, আর এ ফ্রেন্ড ইন ডিড এখানেও একটা ইজ ভার্ব রয়েছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আমি করে দিয়েছি। পরেরটা নাম্বার থ্রি, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস। পলিউশন দূষণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার মানে মারাত্মক, থ্রেটস মানে ভীতি, ভয়ের মধ্যে একটা, টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট আমাদের সুন্দর গ্রহের প্রতি যে ভয়ঙ্কর ভীতিগুলো আছে তার মধ্যে পলিউশনটা অন্যতম, দূষণটা অন্যতম, ওয়ান মানে অন্যতম। তাহলে এটা চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে করতে বলেছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কীভাবে করতে হবে তোমাদের আমি বলে দিয়েছি, লিঙ্কার দিয়ে করতে হয়, আর দুটো সেন্টেন্সই স্বাধীন থাকে, তাদের প্রত্যেকেই নিজের মানে প্রকাশ করতে পারে। আনসারটা দেখো, দেয়ার আর সাম সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, সেখানে আছে কিছু সিভিয়ার মারাত্মক ভয়, ভীতি, টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট আমাদের এই সুন্দর পৃথিবীর প্রতি, এবং পলিউশন ইজ ওয়ান অফ দেম এবং পলিউশন হয় তাদের মধ্যে একটা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর একটা ভার্ব রয়েছে দেয়ার আর ওখানে পলিউশন ইজ,
এখানে ইজ একটা ভার্ব রয়েছে, দুটো ভার্ব রয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, অ্যান্ড লিঙ্কার দিয়ে। দুটো সেন্টেন্সই স্বাধীন, দুটো সেন্টেন্সেরই মানে হচ্ছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 4, ডু অর ডাই, করো অথবা মরো, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে কিভাবে করবে তোমরা তো এখানে, এবারে এখন সেটা আমি নিচে এখানে আনসারটা করে দিয়েছি। আনলেস ইউ ডু, যদি, আনলেস মানে যদি না, যদি না ইউ ডু, যদি না তুমি করো, ইউ উইল ডাই, যদি তুমি না করো তাহলে তুমি মারা যাবে। তাহলে এখানে দেখো ইউ উইল ডাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটার মানে হচ্ছে তুমি মারা যাবে। আর আনলেস ইউ ডু, যদি না করো, তোমরা বলো যদি না করো, কোনো মানে হচ্ছে না, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর আনলেস ইউ ডু এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর আরেকটা আমি লিখে দিয়েছি, ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, ইউ উইল ডাই। তাহলে ইউ উইল ডাই তুমি মারা যাবে মানে হচ্ছে তুমি মারা যাবে মানে হচ্ছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। আর ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, তাহলে এটার মানে হচ্ছে না, যদি তুমি না করো এটার কোনো মানে হয়, ইউ উইল ডাই এটা ছাড়া মানে হয় না। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ডু নট ডু এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ইউ উইল ডাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তারপর আরেকটা আমি করে দিয়েছি, আইদার ইউ ডু, করো, হয় তুমি করো, অর ইউ ডাই, অথবা তুমি মারা যাও। তাহলে এটা আমি এখানে কোরিলেটিভ দিয়ে জয়েন করে দিয়েছি। পরেরটা নাম্বার 4, হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং। সে কনফিউজড, সে হচ্ছে হতভম্ব হয়ে গেছিল, সে বিব্রত হয়ে গেছিল, কনফিউজড, অ্যান্ড স্টপড এবং থামিয়ে দিয়েছিল ওয়ার্কিং, এবং কাজ থামিয়ে দিয়েছিল। চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সরল বাক্যে রূপান্তরিত করো। এটা রয়েছে যৌগিক বাক্যে, কারণ এখানে দুটো ভার্ব রয়েছে, ওয়াজ একটা ভার্ব রয়েছে, আবার দেখো স্টপড মানে থামিয়েছিল, দুটো ভার্ব রয়েছে। তাহলে এখানে আনসারটা আমি করে দিয়েছি, বিইং কনফিউজড, বিব্রত হয়ে, হি স্টপড ওয়ার্কিং, সে থামিয়ে দিয়েছিল কাজ। এটা আমি কি করেছি, বিইং প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমি এইটা সিম্পল সেন্টেন্স করেছি। এখানে প্রথমে যে ওয়াজ আছে সেই ওয়াজ ভার্বটাকে তুলে দিয়েছি, শুধু স্টপড ভার্বটাকে আমি রেখে দিয়েছি। তাহলে এই চারটের মধ্যে আমার মনে হচ্ছে 1, 2 আর এখানে দেখা যাচ্ছে 4, 5, এই চারটে ইম্পর্টেন্ট। 3টা অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, এই চারটের মধ্যেই আসবে। আর তোমরা আমার যে ক্লাস আমি যেগুলো ভিডিওগুলো করেছি ক্লজের উপর, সেই ভিডিওগুলো তোমরা লক্ষ্য করবে আমার চ্যানেলে, অথবা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি খুব সহজে তোমাদের ক্লজ শিখিয়ে দেব। এবারে রয়েছে কম্পোজিশন, মানে হচ্ছে রচনা বা লেখা। এক্সারসাইজ 5, রাইট এ লেটার, লেখো একটা চিঠি উইদিন 100 ওয়ার্ডস, উইদিন মানে মধ্যে, 100 শব্দের মধ্যে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে, অবলিক হেডমিস্ট্রেস, প্রধান শিক্ষিকাকে, অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের, সিকিং মানে চেয়ে, লিভ ছুটি, অফ 2 days, 2 দিনের ছুটি চেয়ে, ফর দ্য পারপাস মানে উদ্দেশ্যে, অফ অ্যাটেন্ডিং উপস্থিত থাকার জন্য, দ্য ম্যারেজ সেরিমনি বিয়ে, সেরিমনি হচ্ছে অনুষ্ঠান, অফ ইয়োর এল্ডার সিস্টার তোমার বড় বোনের। তাহলে তোমার বড় বোনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা শিক্ষিকার কাছ থেকে 2 দিনের ছুটি চেয়ে একটা চিঠি লিখতে বলা হয়েছে। এবার দেখো আনসার, টু দ্য হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস, এটা লিখেছি। যাদের স্কুলে হেডমাস্টার আছে, প্রধান শিক্ষক আছে, তারা হেডমাস্টার লিখবে, আর যাদের স্কুলে প্রধান শিক্ষিকা রয়েছে তারা হেডমিস্ট্রেস লিখবে। ABC স্কুলের নাম দিয়ে দেবে। এবার দেখো ঠিকানা, ইউনিক পার্ক আমি এখানে দিয়েছি বেহালা, কলকাতা, 7,60,000। আর সাবজেক্টটা দিতে হবে লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য ছুটি। লিভ মানে হচ্ছে ছুটি, আর অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি, এটা সাবজেক্ট।
এবার দিতে হবে স্যার অথবা ম্যাডাম। যারা প্রধান শিক্ষককে লিখছো তারা স্যার দেবে, যারা প্রধান শিক্ষিকাকে লিখছো তারা ম্যাডাম দেবে। দুটো কিন্তু এখানে একসঙ্গে লিখবে না। আমি সবার জন্য, ছাত্রছাত্রী সবার জন্য লিখে দিয়েছি, তাই এরকম দিয়েছি। এবার চিঠির বডি, মোস্ট রেসপেক্টফুলি, মোস্ট মানে খুবই, রেসপেক্টফুলি খুবই শ্রদ্ধার সঙ্গে, খুবই শ্রদ্ধার সঙ্গে আই, এবার নাম তোমাদের নিজেদের নাম দেবে কিন্তু, রোহিত অবলিক রিয়া। ছেলে হলে ছেলের নাম দেবে, আর এখানে তখন ছেলে মেয়ে দুজনের নামই দিয়েছি। এটা যে তোমাদের নিজেদের নাম দেবে। সেন এ স্টুডেন্ট অফ ক্লাস 9-এর একজন ছাত্র, বেগ টু স্টেট দ্যাট, বেগ মানে প্রার্থনা করছি, টু স্টেট বলতে, স্যাররা স্কুলের শিক্ষকরা খুব তারা গুরুজন শ্রদ্ধেয় ব্যক্তি, তাই এরকমভাবে লিখতে হয়। আমি প্রার্থনা করছি এবং টু স্টেট বলতে চাইছি দ্যাট আই উইল নট বি এবল, আমি আমি সক্ষম হব না, টু অ্যাটেন্ড স্কুলে উপস্থিত হতে অন 2nd and 3rd জুন, 2nd এবং 3rd জুনে। মাই এল্ডার সিস্টার ইজ গেটিং ম্যারিড, আমার এল্ডার সিস্টার আমার বড় বোন ইজ গেটিং ম্যারিড, আমার বড় বোনের বিবাহ হতে চলেছে অন 2nd জুনে। অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যাজ মানে হিসেবে, এ ফ্যামিলি একটা পরিবারের মেম্বার, পরিবারের সদস্য হিসেবে। আই উইল হ্যাভ টু বি প্রেজেন্ট, আমাকে উপস্থিত থাকতে হবে। অ্যান্ড টেক কেয়ার, এবং যত্ন নিতে হবে, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, অফ গেস্ট অতিথিদের, অ্যাটেন্ডিং যারা উপস্থিত থাকবে, দ্য অসপিশিয়াস সেরিমনি, অসপিশিয়াস মানে হচ্ছে শুভ, সেরিমনি অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবে। সুতরাং আই উইল বি এবল, সুতরাং আমি সক্ষম হব, টু অ্যাটেন্ড ক্লাস, অ্যাটেন্ড করতে ক্লাসে, সিন্স 4th জুন থেকে আমি ক্লাসে উপস্থিত থাকতে পারবো। এরপরে দেখো, আই উইল বি হাইলি অবলাইজড, আমি হব হাইলি খুব ভীষণভাবে, অবলাইজড বাধিত। ইফ ইউ কাইন্ডলি, ইফ মানে যদি, আপনি কাইন্ডলি দয়া করে, গ্র্যান্ট মি মঞ্জুর করেন বা অনুমোদন করেন আমাকে, লিভ অফ অ্যাবসেন্স অনুপস্থিতির জন্য ছুটি, ফর দোজ 2 days ওই 2 দিনের জন্য। এবারে চিঠির ফরম্যাটটা যেরকম হয়, থ্যাঙ্কিং ইউ লিখতে হবে, ইয়োর্স ওবিডিয়েন্টলি অবশ্যই এটাই লিখবে, ইয়োর্স ওবিডিয়েন্টলি, আর তোমার নিজের নাম লিখে দেবে। আর বাঁদিকে এখানে দেখো তোমার ঠিকানা, এখানে তোমার যেরকম ঠিকানা বা তোমাদের যেরকম ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু অবশ্যই লিখবে, শর্টে লিখবে। আর তার ঠিকানার তলায় অবশ্যই তারিখ দেবে, তারিখ কিন্তু তোমাদের দিতেই হবে, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে। পরেরটা এক্সারসাইজ 6, সাপোজ ধরো ইউ হ্যাড বট এ বুক, তুমি কিনেছিলে একটা বই, ফ্রম এ বুক স্টোর, একটা বইয়ের দোকান থেকে একটা বই কিনেছিলে, বাই মিস্টেক ভুলবশত, ইউ লেফট ইট, তুমি বইটাকে ফেলে রেখেছিলে, ইট মানে এটাকে মানে বইটাকে দেয়ার সেখানে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, ব্রিঙ্গিং ইট আনার পরিবর্তে, ব্যাক উইথ ইউ তোমার নিজের সঙ্গে বইটাকে আনার পরিবর্তে তুমি বইটা দোকানেই ফেলে এসেছিলে ভুলবশত। প্রোভাইডিং মানে দিয়ে, এখানে লিখে, ডিটেলস বিস্তারিত, অফ দ্য বুক বইটার সম্পর্কে, অ্যান্ড ইটস অথর এবং এর লেখক সম্পর্কে, রাইট এ লেটার একটা চিঠি লেখো, উইদিন 100 words 100 শব্দের মধ্যে, টু দ্য ওনার মানে মালিককে, অফ দ্য স্টোর ওই বইয়ের দোকানের মালিককে একটা চিঠি লেখো, টু ফাইন্ড দ্য বুক স্টোর, টু যাতে করে সে বইটাকে খুঁজে বার করে, অ্যান্ড কিপ ইট এবং এটাকে রেখে দেয়, আনটিল মানে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত, ইউ কাম তুমি আসো, টু কালেক্ট ইট এই বই মানে এইটাকে অর্থাৎ বইটাকে কালেক্ট করতে, সংগ্রহ করতে আসো। আনসারটা আমি লিখে দিয়েছি এখানে দেখো, টু দ্য ওনার মানে হচ্ছে মালিক, সেন বুক স্টল কলেজ স্ট্রিট কলকাতা 7,09,000, সাবজেক্ট রিকোয়েস্ট মানে অনুরোধ, ফর কিপিং এ বুক বইটাকে রাখার জন্য, লেফট ইন দ্য শপ যেটা দোকানে ছেড়ে রাখা হয়েছে বা ফেলে আসা হয়েছে। স্যার ম্যাডাম দোকানের মালিক স্যারও হতে পারে ম্যাডামও হতে পারে, তো তোমরা যেটা তোমাদের খুশি সেরকম লিখবে। এবার বডি, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি চাই, টু ইনফর্ম জানাতে, ইনফর্ম মানে জানানো, ইউ আপনাকে, দ্যাট যে আই হ্যাড বট এ বুক আমি কিনেছিলাম, বট মানে কিনেছিলাম, এ বুক একটা বই,
ফ্রম ইয়োর স্টোর, আপনার দোকান থেকে অন 15th মে, 15 মে 2025, 2025 অ্যাট 8 PM, 8টার সময়। দ্য বুক ইজ, বইটা হয় গালিভার্স ট্রাভেলস, বইটার নাম হলো গালিভার্স ট্রাভেল বাই জোনাথন সুইফট। এটা জোনাথন সুইফটের লেখা। আই পেইড ফর দ্য বুক, আমি টাকা দিয়েছিলাম, ফর মানে জন্য, দ্য বুক বইয়ের জন্য টাকা দিয়েছিলাম, বাট কিন্তু ইন মাই হেস্ট, কিন্তু আমার তাড়াতাড়িতে, আই লেফট, আমি ফেলে এসেছিলাম, দ্য বুক বইটা অন দ্য কাউন্টার, দোকানে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, ব্রিঙ্গিং ইট আনার পরিবর্তে, উইথ মি আমার সঙ্গে নিয়ে আসার পরিবর্তে আমি কাউন্টারে ফেলে এসেছিলাম। আই রিকোয়েস্ট ইউ, আমি অনুরোধ করি আপনাকে, টু ইনকোয়ার অ্যাবাউট দ্য বুক, টু ইনকোয়ার মানে অনুসন্ধান করতে বা খুঁজতে, অ্যাবাউট দ্য বুক বইটা খুঁজতে, অ্যান্ড কিপ ইট এবং রাখতে এটাকে সেফলি নিরাপদে, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আই কাম আমি আসি, অ্যান্ড কালেক্ট মাই বুক এবং আমার বইটা সংগ্রহ করি, অ্যালং উইথ সঙ্গে নিয়ে, দ্য অরিজিনাল বিল অফ ইট, আমি অরিজিনাল বিট আসল বিলটা আমি সঙ্গে নিয়ে আসব। লুকিং ফরওয়ার্ড টু ইয়োর কাইন্ড কোঅপারেশন, কোঅপারেশন মানে সহযোগিতা, লুকিং ফরওয়ার্ড টু মানে সাগ্রহে প্রতীক্ষা করছি, আগ্রহের সঙ্গে প্রতীক্ষা করছি, টু ইয়োর আপনার কাইন্ড কোঅপারেশন আপনার সহযোগিতার জন্য। তাহলে এখানে দেখো আবার সেই ফরম্যাট যেরকম হয়, থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স সিনসিয়ারলি, এটা লিখতে হবে, তারপরে তোমার নামটা লিখে দেবে, অবশ্যই তোমার নিজের নাম কিন্তু লিখবে এখানে, আর বাঁদিকে নিজের অ্যাড্রেস লিখবে, তোমাদের অ্যাড্রেস লিখবে, সংক্ষেপে লিখবে। আর আবার বলছি, ডেটটা কিন্তু দিতে একদমই ভুলবে না, ডেট না দিলে কিন্তু মার্কস কেটে যাবে। আশা করি, আর এখান থেকে তোমরা দেখো এই দুটো যে এখানে তোমাদের কম্পোজিশান আছে, এক্সারসাইজ 5 এবং এখানে এক্সারসাইজ 6, এই দুটোর মধ্যে যদি আমাকে তোমরা বলো কোনটা বেশি কমন, আমি বলবো এক্সারসাইজ 5, এই হেডমাস্টার এবং মিস্ট্রেস, প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকার কাছে চিঠিটা, এটা হচ্ছে বেশি কমন, এটা আসার চান্স বেশি, এটা তোমরা পড়ে বুঝে মুখস্থ করে যাবে, এটা আসার চান্স বেশি। আর পরেরটা যেটা এই এখানে যে বুক স্টোরের মালিককে যে চিঠিটা লেখা হয়েছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা পড়ে রাখবে, যদি আসে তবে লিখবে, তবে বেশি কমন কিন্তু এক্সারসাইজ 5এরটা। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, তোমাদের একটা লাইক ও কমেন্ট অনেক ইন্সপিরেশান যোগায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।